তোমাদের সম্ভবত আগামীকাল জাবির পরীক্ষা। মেয়েদের মনে আগের পরীক্ষা 28 ডিসেম্বর, যতটুকু আমি জানি মেয়েদের আগে পরীক্ষা। 29 ডিসেম্বর ছেলেদের পরীক্ষা। আজকে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হয়ে গেছে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইএসটি দুটার এক্সাম একসাথে হয়েছে। অনেক হ্যাকটিক দিন গেছে, অবশ্যই এটা খুব স্বাভাবিক হ্যাকটিক দিন যাওয়া। তারপর তোমার ঢাবির, মনে করো শাহবাগের যেই জায়গাটা সেটা কিন্তু ব্লক করা ছিল। আমি কিন্তু আজকে দেখলাম যে তোমার অনেক স্টুডেন্ট 20 মিনিট 25 মিনিট পরেও কিন্তু তোমাদের সেন্টারে ঢুকছে। তো ব্যাপারটা খুবই প্যাথেটিক। এটা তোমার অবশ্যই মানে যারা ঢাবির অথরিটি আছে তাদের কিছু করা উচিত ছিল। এটা আমি জানি না তারা কি করবে, বা স্টুডেন্টের কোনো কনসিডার করছে নাকি সেটাও আমি জানি না। ওকে, তাহলে আমি জানি যে তোমাদের খুব হ্যাকটিক একটা দিন গেছে, এবং তোমাদের অবশ্যই উচিত প্রচুর পরিমাণ ভাইয়া রেস্ট নেওয়া, ঠিক আছে? তাহলে আসো, আজকে আমরা যেহেতু আগামীকাল ঢাবির পরীক্ষা, আমি তোমাদের বলছিলাম যে প্রায় 4 থেকে 5টা সেট নিব, তবে প্রত্যেকটা সেট না আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি আজকে এটা লাস্ট সেট নিব তোমাদের। এটা হচ্ছে সেট 7 এবং সেট 10 এবং 13, এই দুইটাই আমার কাছে স্টোরে ছিল। তো সময় স্বল্পতার কারণে আমি ওদের সেট তো অবশ্যই দিতে পারবো না। আজকে এই লাস্ট সেটটা তোমরা দেখে নাও, এবং এই সেটটা সহ আমাদের কয়টা সেট গেছে বলতে পারো? 2 গেছে, 4 গেছে, 6 গেছে, 7 গেছে, এই যে 7 এখন যাবে। মোট 4টা সেট আমাদের হয়ে যাবে। তুমি যদি এই 4টা সেট যদি ভালো মতো যদি দেখতে যদি পারো, তাহলে মোটামুটি একটা জাবের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। ওকে, আমি কিন্তু তোমাকে বারবার কিন্তু বলি যে জাবের কোশ্চেনগুলো কিন্তু তোমার অনেক বেশি কঠিন, কনসেপচুয়াল এগুলো হয় না। ওকে, আমাদের সময় হয়েছিল, হ্যাঁ, কিছু কোশ্চেন তো কনসেপচুয়াল থাকে, বাট সব কোশ্চেন কনসেপচুয়াল হয় না। তুমি যদি তোমার বইয়ের একদম শেষে চ্যাপ্টারগুলো শেষে এমসিকিউগুলো যদি ভালো মতো যদি সলভ করে যাও কনসেপ্ট বুঝে বুঝে, যাবে তুমি 22টার মধ্যে 20টা তো 100% পারবে, এখানে কোনো ভাইয়া মিস নাই। ওকে, তাহলে আসো আজকে আমরা চ্যাপ্টার কি বলে আমরা সেট 7 শুরু করি। দেখো সেট 7 প্রথম কি বলছে? বলছে এ আর ভিতরে ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দিয়ে স্কেলার গুণফল কত? তাহলে ভেক্টর দিয়ে স্কেলার গুণফল করার নিয়ম কি মনে আছে? ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল, ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কি হবে তোমার? এই যে একক ভেক্টরের যে সহগগুলো আছে সেই সহগগুলার গুণফল গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো আয়ের সহগ 2, আয়ের সহগ নাই, যে সহগ 3, যে সহগ 1, তাহলে 3 ওকে 3, যে সহগ, ঠিক আছে, গুণ করলাম। তারপর যোগ কে সহগ কত হবে? -1 -5, তার মানে হচ্ছে +5। ওকে, অ্যান্সার হচ্ছে 8। তাহলে অ্যান্সার আমাদের 8। তাহলে প্রথমটা আমরা পারলাম। তারপর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে তোমার 100 কেজি ভরের এক ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে। লিফট যদি 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে, দেখো লিফট যদি 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতে থাকে, ওকে, উপরে যদি উঠতে থাকে, তাহলে উপরে উঠতে থাকে, তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? তাহলে একটা জিনিস মনে রাখবা, এটা যদি হয় তোমার লিফট, এটা তোমার যদি লিফট হয়, তাহলে লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, যদি লিফট এ ত্বরণে উপরে উঠে, তাহলে তুমি যেই পরিমাণ বলটা ফিল করবা, তাহলে আমি এই জিনিসটা এখানে লিখি, আমি এখানে লিখি ব্যাপারটা। যদি লিফট যদি তোমার এ ত্বরণে উপরে উঠে, এ ত্বরণে উপরে উঠলে তুমি যেই বলটা ফিল করবে সেটা হচ্ছে mg+a, এগুলো তোমরা জানো। যদি লিফট এ ত্বরণের নিচে নামে, তাইলে তুমি যে বলটা ফিল করবা, অবশ্যই তুমি কোথায় আসো? তুমি অবশ্যই লিফটের ভিতরে আসো, এবং এখানে একটা কি আছে? ওয়েট মেশিন আছে, বুঝতে পারছো? এই ওয়েট মেশিন দিয়ে তুমি কি ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা তোমার উপর যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করতেছে সেটা মাপতেছো। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে mg-a। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে কি দিছে? আমাদের ক্ষেত্রে দিছে হচ্ছে উপরে উঠতেছে। ওকে, এই যে উপরে উঠতেছে, তাহলে আমার কি হবে? আমার প্রতিক্রিয়া বল কত হবে? তাহলে আসো, এখানে দিয়ে দিছে 100। আচ্ছা, জি এর মান কত? জি এর মান হচ্ছে আমাদের 9.8, আর লিফটের ত্বরণ। আচ্ছা, তাহলে এখানে আমরা কোন সূত্র দিয়ে করবো? এই যে দেখো, এখানে কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে করবো, নিচেরটা দিয়ে না কিন্তু, এই যে উপরটা দিয়ে করবো। ওকে, উপরটা দিয়ে করবো। তাহলে 100, জি এর মান হচ্ছে তোমার 9.8 প্লাস, হ্যাঁ, এর মান কত? 2.5। তাহলে 10 ধরো, 10 যদি ধরো, 10 11 12 12.5, তাহলে 100 ইন্টু 12.5। তুমি যদি স্পেসিফিকলি যদি লিখতে চাও, 10কে আড়াই দিয়ে যোগ করলে 12.5, আর যেহেতু এখানে 2 কম আছে তাহলে 12.3। বুঝতে পারছো? তুমি 12.5 ধরলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে 12.3 ধরলে এক্সাক্ট অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে 1230 নিউটন। ওকে, তাহলে এটাও শেষ। তারপর কি বলছে? একটি চাকার জড়তার ভ্রামক 200 কেজি পার মিটার, 200 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, জড়তার ভ্রামক দিয়ে দিচ্ছে 200 কেজি মিটার স্কোয়ার। ওকে, তারপর কি? তারপর বলছে চাকারিতে 10 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কৌণিক ত্বরণ দিছে মনে হয় এটা, হ্যাঁ, কৌণিক ত্বরণ দিছে। তাহলে এত রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাইলে কত টর্ক প্রয়োগ করতে হবে? কত টর্ক প্রয়োগ করতে হবে? খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার একটা এরকম যে কী পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে, এটা টাউ ইকুয়ালস টু আই ইন্টু আলফা, 20 × 10 অর্থাৎ 200 নিউটন মিটার, 200 নিউটন মিটার। ওকে,
এখানে 200 নিউটন মিটার। তারপর কি বলছে, নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? তাহলে দেখো তোমাকে ভর এবং অনেকগুলো বেগ দিয়ে দিচ্ছে, অনেকগুলো ভর অনেকগুলো বেগ দিয়ে দিচ্ছে। তাহলে খেয়াল করো তো, এখানে হচ্ছে ইকে ইকুয়ালস টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফের উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না ভাইয়া, তাই না? এখানে তো হাফের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। আরেকবার লিখি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমি দেখবো তোমার ভর এবং বেগের স্কোয়ার এদের গুণফলটা কোথায় বেশি, ভর এবং বেগের স্কোয়ার এর গুণফলটা কোথায় বেশি। তাহলে খেয়াল করো তো, 1 নাম্বারটা কত 2 এবং বেগের স্কোয়ার কত 3, 3 3 9, তার মানে হচ্ছে 9 2 18, তার মানে 1 নম্বরের জন্য হবে 18, তাহলে 2 নম্বরের জন্য কত হবে, এটা হচ্ছে 3 আর বেগের স্কোয়ার হচ্ছে 4, তাহলে 3 4 12। ওকে, তাহলে এটা তো অবশ্যই হবে না। তারপর এখানে বেগ হচ্ছে 3 আর এখানে দেখো বেগ ভি, তার মানে কত 1, তাহলে এটা তো জীবনও হবে না। এটা দেখো বেগ হচ্ছে 2, সরি ভর হচ্ছে 2, বেগ হচ্ছে 5, 5 স্কোয়ার 25, তাহলে 25 2 50, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এইটা। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, আমি জাস্ট ভর এবং বেগের বর্গ স্কোয়ারটা দেখবো, এর গুণফলটা দেখবো, বেগের বর্গের গুণফলটা দেখবো কত হইতে। আচ্ছা, তারপর কি বলছে এখানে, তারপর তোমাকে বলছে যে তোমার 4m এবং 16m ভরের, তাহলে দেওয়া আছে 4m, দেওয়া আছে তোমার 16m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই বলছে। তাহলে গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? দেখো রৈখিক ভরবেগের অনুপাত চেয়েছে, গতিশক্তি কিন্তু একই। তাইলে আমরা কিন্তু জানি কিন্তু যে গতিশক্তির সাথে তোমার ভরবেগের যে অনুপাত বা ভরবেগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীরকম? ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তাহলে খেয়াল করি, পি স্কোয়ার ইকুয়ালস টু ইকে 2 ইকে ইন্টু এম। ওকে, আমি যদি গুণ করে দেই তাহলে এইখানে কিন্তু আমি বলতে পারি কি পি স্কোয়ার হচ্ছে এম এর সমানুপাতিক। বুঝতে পারলাম? তাহলে তোমাকে ভর দিয়ে দিছে, বলছে রৈখিক ভরবেগের অনুপাত কত। তাইলে আমি কি এখানে কি বলতে পারি না জিনিসটা, এখানে কি আমি এরকম করে ভাই একটু বলতে পারি না ব্যাপারটা, যে তোমার পি ইনিশিয়াল স্কোয়ার ডিভাইডেড বাই পি ফাইনাল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা পি ইনিশিয়াল কোনটা কোথায় ধরবো, এই যে 4 মিটারকে ধরি পি ইনিশিয়াল, মানে 4m ভর যার তার গতি ভরবেগ হচ্ছে পি ইনিশিয়াল, আর 16m ভর যার তার গতিশক্তি হচ্ছে পি ফাইনাল। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 4m 16m, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এই যে দেখো ইনিশিয়ালেরটা হচ্ছে 4 উপরে, ফাইনালটা হচ্ছে 16 নিচে, তাহলে mm কাটা, তাহলে এখানে পি ইনিশিয়াল পি ফাইনাল ইকুয়ালস টু তোমার হবে হচ্ছে 2/4। আশা করি বুঝতে পারলাম। তাহলে এটা তো কত হবে, 2:4 হবে, তাহলে এটা হবে 2:4। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2:4। আশা করি এটা আমি ঠিকই করছি। 2:4, সরি 2:4 না, এই দেখছো এখানে কিন্তু তোমার কিন্তু 2:4 কিন্তু অ্যান্সার কিন্তু দিছে, বা 2:4 অ্যান্সার তুমি যদি এটা যদি দাগাও তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ 2:4, 2কে তো তুমি আবার কাটতেও পারো, 2কে তো কাটতেও পারো, তাহলে 1:2। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু ভাইয়া এখানে কত, অ্যান্সার কিন্তু এখানে 1:2। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1:2। বাট আমি বুঝলাম না যে 1:2 আর 2:4 এর মধ্যে তোমার পার্থক্যটা কোথায়, এটা আমি জানি না। 2:4 দিলেও হবে, দেখো 2:4 দিলেও হবে, এমন না যে 2:4 দিলেও হবে না, 2:4 দিলে 100% হবে। 2:4 যা 1:2 কিন্তু তাই, তাই না? 2:4 যা 1:2 কি তাই, তার মানে দুইটাই কিন্তু অ্যান্সার হবে, দুইটাই আমার মতো দুইটাই অ্যান্সার হবে। এখন আমি জানি না যে ওরা কি করছে। তারপর খেয়াল করি, এখানে বলছে একজন লোক ভূপৃষ্ঠে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। তাহলে খেয়াল করো, ভূপৃষ্ঠ কতটুকু উচ্চতায় লাফ দেয়? 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। ওকে, কোশ্চেন করছে চন্দ্রপৃষ্ঠে সে কতটুকু উচ্চতায় লাফ দিবে। তাহলে দেখো চন্দ্রপৃষ্ঠে, দেখো এখানে বলে দিছে চন্দ্রপৃষ্ঠে কতটুকু উচ্চতায় লাফ দিবে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটা তোমার বইয়েরই কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো, অনেকভাবে সলভ করা যায়, বিভব শক্তি দিয়ে সলভ করা যায়, নর্মাল বেগের সূত্র দিয়েও সলভ করা যায়। আচ্ছা আমি কোনটা দিয়ে সলভ করতে পারি দেখি, আমি বেগ দিয়ে সলভ করি। ওকে, তাহলে একটা জিনিস আগে খেয়াল করো, বেসিকটা একটু একটু বুঝো যে তুমি লাফটা দাও কীভাবে। তুমি যখন মাটিকে একটা কিক করো, বা বলতে পারো তুমি যখন তোমার পায়ের নিচ দিয়ে বা পা দিয়ে মাটিকে ধাক্কা দাও, মাটি ঠিক প্রতিক্রিয়া বল হিসাবে তোমার পাকে বা তোমাকে ধাক্কা দেয় কোন দিকে, উপরের দিকে, যার কারণে কি তুমি লাফ দিতে পারো। তাহলে মাটি যে তোমার উপর একটা প্রতিক্রিয়া বল দিছে, এই প্রতিক্রিয়া বলের জন্য তোমার কিন্তু একটা আদি বেগ সৃষ্টি হয়েছে, তাই না? এবং একটা জিনিস খেয়াল করো, তুমি ভূপৃষ্ঠে যেই পরিমাণ প্রতিক্রিয়া বল মাটিকে দিবা বা যেই পরিমাণ বলে মাটিকে ধাক্কা দিবা, চন্দ্রপৃষ্ঠে কিন্তু একই বলেই কিন্তু মাটিকে ধাক্কা দিবা, কারণ চন্দ্রপৃষ্ঠে গেলে তোমার শক্তি তো আর বেড়ে কমে যাবে না। ব্যাপারটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমি কি ধরে নিব যে তুমি ভূপৃষ্ঠে মাটিকে যেই বল ধাক্কা দিছো, চন্দ্রে মাটিকে একই বলে ধাক্কা দিছো, অর্থাৎ মাটি প্রতিক্রিয়া বল হিসাবে সেম বলটাই তোমাকে ভূপৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে দিছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ ভূপৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে যে প্রতিক্রিয়া বলটা একই, অর্থাৎ আদিবেগ একই। বুঝতে পারলাম? ভূপৃষ্ঠে চন্দ্রপৃষ্ঠে আদিবেগ একই। তাইলে আসো, যদি আদিবেগ যদি সেম হয় তাহলে আমরা কিন্তু এরকম একটা সূত্র লিখতেই পারি। দেখো আমরা জানি হচ্ছে v ইকুয়ালস টু u মাইনাস জিটি।
ওকে, ইউ মাইনাস জিটি। এটা কেন বললাম, যে মনে করো এ হচ্ছে সেই বস্তুটা, যে এ হচ্ছে সেই বস্তু, এই বস্তুর আদিবেগ, এই যে দেখো মাটি যখন ওকে প্রতিক্রিয়া বলটা দিবে তখন ওর মধ্যে একটা আদিবেগ তৈরি হবে, এবং এই আদিবেগের জন্য উপরে উঠবে, উঠতে 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 যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন ভি এর মান কিন্তু হবে 0, কারণ সর্বোচ্চ উচ্চতার পর তোমার কি থাকে না, আর বেগ থাকে না, বেগ থাকে না দেখেই তো ও সর্বোচ্চ উচ্চতায় উঠছে। হ্যাঁ, এরপর তো আর উঠতে পারবে না যেহেতু বেগ নাই। ওকে, তাহলে তোমাকে বলছে এইচ এর মানটা কত, কোথায় কত, ঠিক আছে, পৃথিবীর জন্য বলে দিয়েছে, চন্দ্রের জন্য বের করব। তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এটা আমরা করব। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো ভি এর মানটা যদি হয় 0, ভি এর মানটা 0 হলে আমি এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি ইউ ইকুয়ালস টু জিটি। ওকে, ইউ ইকুয়ালস টু জিটি। আচ্ছা, আমরা এই সূত্র দিয়ে করবো না, এই সূত্র দিয়ে কেন করবো না, কারণ এই সূত্রে আমাদের কোনো কি নাই বলো তো, এই সূত্রে আমাদের কোনো উচ্চতা নাই। তাহলে আমরা সূত্র কোনটা দিয়ে করব, আমরা করবো হচ্ছে এটা দিয়ে, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, যেখানে এটা হচ্ছে 0। ওকে, তাহলে 2gh ইকুয়ালস টু কত ভাইয়া, ইউ স্কোয়ার। তাহলে এখানে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি। তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা তোমাদের কিন্তু কনস্ট্যান্ট, তাই না, কারণ আদিবেগ হচ্ছে একই, কারণ তোমাকে মাটি সেম প্রতিক্রিয়া বল দিবে দুই জায়গায়, তাহলে ইউ স্কোয়ার বাই 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে h হচ্ছে জি এর সমানুপাতিক, বুঝতে পারলাম। h যদি জি এর সমানুপাতিক হয়, পরবর্তীতে আমি কি লিখতে পারি, এখানে আমি পরবর্তীতে লিখতে পারি যে দেখো এইচ অফ মুন ডিভাইডেড বাই এইচ অফ আর্থ, বলতে পারো জি অফ মুন ডিভাইডেড বাই জি অফ আর্থ, ঠিক আছে, এইচ অফ মুন ডিভাইডেড বাই এইচ অফ আর্থ যেহেতু সমানুপাতিক ইকুয়ালস টু জি অফ মুন ডিভাইডেড বাই জি অফ আর্থ। তাহলে তোমরা একটা জিনিস কি জানো, দেখো আমি যদি এটা একটু যদি মুছে দিই, কারণ এটা আমাদের দরকার নাই। হ্যাঁ, দেখো তোমরা কিন্তু একটা জিনিস জানো, তাই না, এটা কি জিনিস, এটা হচ্ছে অনেকটা এরকম, যে তোমার চাঁদে যে অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। ওকে, এটা না জানলে জানতে হবে, জি এম ডিভাইডেড বাই জিই ইকুয়ালস টু 1/6 আমি এখানে বলতে পারি। তাইলে এখানে দেখো তো এইচ এম ইকুয়ালস টু জি এম বাই জিই কত, 1/6 ইন্টু এইচ কে ওই পাশে নিয়ে যেত, তাহলে এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে তোমার, এইচ এর মানটা হচ্ছে, আমি কি ভুল লিখছি নাকি এখানে, এখানে কি আমি ভুল লিখছি, জি এম বাই জিই 1/6, 1/6 ইন্টু জি, ভূপৃষ্ঠে 4 মিটার, চন্দ্রপৃষ্ঠে চন্দ্রপৃষ্ঠে সে কত কত উচ্চতায় লাফ দিবে, চন্দ্রপৃষ্ঠে সে কত উচ্চতায় লাফ দিবে, এইখানে তো এরকম আসার কথা না। ও, আমি তো মেজর ভুল করে ফেলছি, দেখো মেজর ভুল করে ফেলছি কোনটা, দেখো এইখানে আমি এটাই ভুল লিখে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি হবে বলো তো, ই স্কোয়ার ডিভাইডেড বাই কি 2g হবে না ভাইয়া, এখানে কিন্তু ইউ স্কোয়ার বাই 2g হবে। তাহলে দেখো এই ভুলের জন্য আমি অত্যন্ত দুঃখিত, এখানে হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তার মানে এইচ কিন্তু জি এর ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এইচ আমাদের জি এর ব্যস্তানুপাতিক, তাহলে এইচ হচ্ছে জি এর ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি জানো, এখান থেকে আমি এই কথাটা লিখতে পারি যে তোমার, এখান থেকে আমি এই কথাটা লিখতে পারি যে এটা হবে জিই ডিভাইডেড বাই জিএম। ওকে, তাহলে এটা কি বুঝতে পারলাম, জিই বাই ডিভাইডেড বাই জিএম এটা হবে, আশা করি বুঝতে পারছি যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে এইচ এম বাই এইচ ইকুয়ালস টু জিই ডিভাইডেড বাই জিএম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে জিএম বাই জিই 1/6 হলে জিই বাই জিএম হচ্ছে শুধু 6, তাহলে এটা হচ্ছে শুধু 6 হবে, এবং এইচকে ওই পাশে গুণ করে দাও, তাহলে এইচ এর মানটা কত দেখো, ভূপৃষ্ঠ উচ্চতা হচ্ছে 4 মিটার দিয়ে দিছে, তাহলে 4, অ্যান্সার হচ্ছে 24 মিটার। এবার ঠিক আছে, তাহলে এখানে ক্যান্সারটা আছে, তাহলে এখানে কিন্তু এখনও কিন্তু অ্যান্সার নাই। ওকে, তাহলে এখানে মনে হয় তোমার জাহাঙ্গীরনগর তোমার এটা ভুল উঠাইছে। ওকে, এটা মনে হয় তোমার ভুল উঠাইছে। দেখো এটার কাছাকাছি যদি আমি যদি অ্যান্সার যদি করতে চাই, তাহলে অ্যান্সার করতে হবে 20 মিটার, বাট কথা হচ্ছে এটা তো আসলে মেন অ্যান্সার না, তাই না, তুমি কাছাকাছি হিসাবে অ্যান্সারটা দিতে পারো 20 মিটার, এখানে অ্যান্সারটা করতে পারো, বাট অ্যান্সার হবে 24 মিটার, 24 মিটারের কাছাকাছি হবে। ওকে, আচ্ছা, তারপর এখানে কি বলছে, তারপর বলছে 1 মিটার লম্বা, 7 নম্বর কোশ্চেন, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের তারকে যদি মার্ক করতে করতে যাই, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের তারকে 2 কেজি ভরের, তোমার 2 কেজি ভর ঝুলিয়ে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। ওকে, তারপর কি বলছে, পয়জনের অনুপাত দিয়ে দিছে 0.1, পয়জনের অনুপাত 0.1 দিয়ে দিছে, বলছে তারটার ব্যাস কতটুকু হ্রাস পাবে। ওকে, তাহলে দেখো কোশ্চেন একটু বড় কোশ্চেন, তাইলে আমরা আস্তে ধাপে ধাপে করি, এগুলোর জন্য কখনো তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলে কিন্তু এগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আসো আমরা একটু দেখি পয়জনের অনুপাত জানি কী ছিল, মনে আছে,
তোমার ছিল হচ্ছে ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস, আর এখানে কি ডিভাইডেড বাই তোমার হচ্ছে এল বাই, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই এল। আমি মাইনাসটাকে তোমার কি করলাম, অগ্রাহ্য করলাম। ওকে, তাহলে এখানে এই মাইনাস আর ব্যাসের হ্রাস, এখানে মাইনাসটা মিলে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় জাস্ট তোমার কি এই মানগুলা। ওকে, তাহলে আসো এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে এল বাই এল, এই যে এটাকে উপরে পাঠিয়ে দিছি, এবং এই ডি, এই যে দেখো ডি ইকুয়ালস টু ডি, আমি কি করলাম, জাস্ট ডিটাকে রেখে বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আমি যদি মানটা যদি একটু বসায় দিই, মানটা বসালে দেখো এই ডেলের মান কত, 0.1 ইন্টু এই এল এর মানটা কত, দেখো এই বড় হাতের এল কিন্তু 1 মিটার, তাহলে এটা দেওয়া লাগবে না। এল এর মান কত দেখো 0.035 সেন্টিমিটার না, ইন্টু 10⁻², এই ম্যাটটা আর করাই লাগবে না, এই ম্যাটটা আমি অ্যান্সার এভাবে পেয়ে গেছি। ডি এর মানটা দেখো 1 মিলিমিটার ব্যাস, তাহলে 1 ইন্টু 10⁻³ মিটার। ওকে, একটু তুমি যদি এখানে যদি তাকাও, এই যে পূর্ণ সংখ্যায় 4, 3.577, এখান থেকে একটা জিনিস বলো তো, এইখানে কিন্তু তোমার জাস্ট পূর্ণ সংখ্যায় আমি যদি সবগুলো যদি কনভার্ট করি, এখানে কিন্তু 100% 3.5 থাকবে, কারণ এখানে 35 আছে, 0.035, তাহলে এটাকে কিন্তু আমি চাইলেই কিন্তু 3.5 নিতে পারি, এখানে কিন্তু আমি চাইলেই 3.5 নিতে পারি। আর এখানে এমন কোনো কিছু নাই, বা 2, 1 কোনো কিছু নাই যেখান দিয়ে 7 বা 4 এই হ্যানত্যান আসবে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এটার তোমার কিছু করাই লাগবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, এটার অ্যান্সার আসবে 3.5 ইন্টু 10⁻5 মিলিমিটার, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আমি শুধুমাত্র 3.5টাই আনতে পারবো। ওকে, তারপর বলছে কি, পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি কী হবে, অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে, স্পন্দন গতি হবে, সরলরৈখিক গতি হবে। তাহলে এখানে তিনটাই হবে, এটা কিন্তু তোমরা অলরেডি জানো, তোমরা যারা যারা চ্যাপ্টার 8 পড়ছো তারা কিন্তু এটা জানো। ওকে, যে তোমার সুড়ঙ্গের ভিতর গতিটা কি, পর্যাবৃত্ত স্পন্দন দুইটাই হয়, এবং যেহেতু তোমার পৃথিবী তোমার কি, তুমি যেহেতু পৃথিবীর সরলরৈখিক বরাবর খনন করছো, তাহলে অবশ্যই এটা সরলরৈখিক গতি, ঠিক আছে, এই তিনটাই হবে। ওকে, তারপর কি, তারপর তোমাকে বলছে একটি স্প্রিংয়ের এক প্রান্তে 50 কেজি ভরের একটি বস্তু 2.28 সেকেন্ড পর্যায়কালে দুলছে, বস্তুটির কৌণিক কম্পাঙ্ক কত? আচ্ছা, এখানে তাহলে তোমার কি কি বলছে, স্প্রিংয়ের এক প্রান্তে তুমি 50 কেজি তুমি ভর ঝুলাইছো, হ্যাঁ 50 কেজি ভর ঝুলাইছো, এবং এর পর্যায়কাল দিছে এত, এর পর্যায়কাল এত দিছে, তাহলে বস্তুটা কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কৌণিক কম্পাঙ্ক মানে কি, কৌণিক কম্পাঙ্ক মানে কিন্তু ওমেগা, তাই না? ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি, টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, এটাই কিন্তু কৌণিক কম্পাঙ্ক ওমেগা, টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে এখানে পর্যায়কাল তো দিয়েই দিছে, টুয়াইস পাই ডিভাইডেড বাই 2.28, বা বলতে পারো পাই ডিভাইডেড বাই 1.14, 2কে 2.28 দিয়ে কাটলে 1.14 হয়। তাহলে আসলে তো এখানে আমি দেখি কি লিখছে, 2 পাই বাই 1.14, এটা তো হবে না, কারণ 2 পাই বাই 2.28, এখানে দিচ্ছে পাই বাই 2.28, বাট পাই বাই 1.14 হবে, পাই বাই 500, পাই বাই 50, এটা এই দুটো তো হবেই না, এই দুটো তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে এখানেও কিন্তু অ্যান্সারটা ভুল। কি হবে দেখো, হয় এই 2 পায়ের সাথে 2.28 হবে, নাহলে পায়ের সাথে 1.14 হবে। দেখো 2 পায়ের সাথে 2.28 অথবা পায়ের সাথে 1.14, বুঝতে পারছো? তাহলে আমি জানি না যে জাহাঙ্গীরনগরে কি মিস্টেক করছে, নাকি আমি যেখান থেকে উঠাইছি তারা মিস্টেক করছে। ওকে, যদি জাহাঙ্গীরনগর যদি মিস্টেক করে থাকে, তাহলে এই অ্যান্সার আশাবাদী যে তুমি এই নাম্বারটা পেয়ে যাবা, হ্যাঁ, কিন্তু ভাই আন্দাজে দাঁড়াও না। ওকে, অ্যান্সার কিন্তু এখানে একটাও নয়। যদি এরকম হইতো যে এখানে তোমার পায়টা বাদ, তাহলে এটা হইতো, আর যদি এখানে যদি পাই বাদ না হইতো, মনে করো এখানে যদি 2 পাই হইতো, এটা 2 পাই আছে, আবার এটাও 2 পাই আছে, তাহলে অ্যান্সার হতো এটা। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। তাহলে এগুলো কোনো ম্যাটার না তেমন, এগুলো তোমার এক দুটা কোশ্চেন তোমার প্রিন্টিং মিস্টেক হইতেই পারে। ওকে, তারপর আসো কি বলছে, বলছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 গ্রাম, এখানে দেখো ইম্পর্টেন্ট, নাইট্রোজেনের গতিশক্তি কত? আচ্ছা, নাইট্রোজেনের গতিশক্তি কত? তোমাকে কিন্তু বলছে যে গতিশক্তি, তাহলে এখানে কোন গতিশক্তি আমি হিসাব করবো? অবভিয়াসলি মোট গতিশক্তি, কারণ এখানে কি রৈখিক নাকি ঘূর্ণন এগুলো কিন্তু বলা নাই। ওকে, তাহলে নাইট্রোজেনের মোট গতিশক্তির যে সূত্রটা, সেই সূত্র কিন্তু আমি এইভাবে লিখতে পারি, ওই সূত্র কিন্তু আমি এমনভাবে লিখতে পারি যে ইকুয়ালস টু F/2 nRT, যেখানে n হচ্ছে মোল সংখ্যা, তাহলে আমি কি লিখতে পারি, F/2 n সমান সমান W/m ইন্টু RT। ওকে, তাহলে এখানে F এর মান কত? F এর মান দেখো, নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস, এই দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হয় 5। ওকে, তাহলে এখানে 5/2, W এর মান কত তোমার 14 গ্রাম, তাহলে 14, M এর মান কত 28, যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর পারমাণবিক ভর তোমার 28, আর এর মান কত, আরটাকে আর এর মতো রাখি, টি এর মান কত 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 300 কেলভিন, অর্থাৎ 300 কেলভিন। তাহলে এইখানে জানো আমি কি করতে পারি, দেখো এখানে কিন্তু অনেক কিছু করা যায়। কীভাবে করা যায়, যেমন 14কে 28 দিয়ে কাটলে কত হবে, 14কে 28 দিয়ে কাটলে হবে হচ্ছে 2, দেখো 2কে 5 দিয়ে কাটলে কত হবে, 2কে 5 দিয়ে কাটলে হবে 2.5। ওকে,
2কে আবার 2.5 দিয়ে কাটলে হবে 1.25। আশা করি এটা বুঝতে পারছো, তাহলে একেবারেই সহজ এটা। তাহলে এখানে তোমার আচ্ছা টিটাকে তোমার টি এর মতোই রাখছে, দেখো টিকে টি এর মতোই রাখছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি 1.25 RT। ওকে, তাহলে এখানে 1.25 RT। আশা করি এটাও বুঝতে পারছো। তারপর কি দিছে, তারপর বলছে তোমাকে সমচাপে ও 27°C তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 3 লিটার করার জন্য তাপমাত্রার বৃদ্ধি কত হবে। তাহলে দেখো এখানে তোমাকে প্রথমে একটা হিন্স দিয়ে দিছে সমচাপে। ওকে, তাহলে এটা তোমার কি, এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। এটা তোমার কি চার্লসের সূত্র। তাহলে আমি কি চার্লসের সূত্রে আমরা কি জানি, টি সমানুপাতিক ভি। ওকে, তারপর আমি কি লিখতে পারি, টি ফাইনাল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল ইকুয়ালস টু তোমার ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল। ওকে, তাহলে টি ফাইনাল ইকুয়ালস টু কি হবে, ভি ফাইনাল ভি ইনিশিয়াল ইন্টু টি ইনিশিয়াল। ওকে, তাহলে আমি সবগুলো মান যদি একটু বসায় দিই এখানে, আমি যদি সবগুলো মান যদি বসায় দিই তাহলে কি হবে একটু যদি খেয়াল করি, তাহলে এখানে আমরা টি ফাইনাল সমান সমান পাবো হচ্ছে ভি ফাইনাল কত, দেখো 3 লিটার, ভি ইনিশিয়াল কত 2 লিটার, 3/2 ইন্টু টি ইনিশিয়ালটা কত, দেখো 27°C। অবশ্যই এগুলো কিন্তু ক্যালভিনের টেম্পারেচার। তাহলে 27°C মানে হচ্ছে তোমার 300 ক্যালভিন। 27°C মানে হচ্ছে আমাদের 300 ক্যালভিন। ওকে, 300 ক্যালভিন হওয়ার কথা না, 300 ক্যালভিনই তো, 273 যোগ 27, হ্যাঁ 300 ক্যালভিন। ওকে, তাহলে আমি কি করতে পারি এখানে 3 টু 2 ভি ফাইনাল টি ফাইনাল ইকুয়ালস টু টি ফাইনাল ভি ফাইনাল ভি ইনিশিয়াল টি ইনিশিয়াল, হ্যাঁ সব ঠিক আছে আমার। তাহলে 2কে 300 দিয়ে কাটলে কত হয়, 2কে 300 দিয়ে কাটলে তোমার হয় হচ্ছে, আচ্ছা এখানে দেখো কি চাইছে, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে ভাইয়া, এখানে কিন্তু তোমার চাইছে বৃদ্ধি কত। ওকে, হ্যাঁ বৃদ্ধি কত, ডেল টি এর মানটা কত, তাইলে এখানে তোমার তাপমাত্রা ফাইনাল তাপমাত্রা আসবে কত, 2কে 300 দিয়ে কাটলে হচ্ছে 150, তাইলে 450 ক্যালভিন। ওকে, তাহলে দেখো ছিল কত 300 ক্যালভিন, ছিল তোমার 300 ক্যালভিন এবং তোমার হয়েছে কত 450 ক্যালভিন। অতএব বৃদ্ধি ডেলটি হচ্ছে 450 মাইনাস 300, অর্থাৎ বলতে পারো 150 ক্যালভিন। 150 ক্যালভিনের কাছাকাছি কোনটা, 150 ক্যালভিনের কাছাকাছি 152 ক্যালভিন। বুঝতে পারছো? ও সরি, হ্যাঁ ঠিক আছে, 152 ক্যালভিন বা 152°C। দেখো এটা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু জানি, আমি একটু এখানে যদি বলে দিই, দেখো আমি এখানে একটু জিনিসটা বলে দিই, ঠিক আছে, আমি এখানে ব্যাপারটা বলে দিই দিয়ে, যে তোমার ক্যালভিনের তাপমাত্রার পার্থক্য এবং সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য কিন্তু সেম। তুমি ক্যালভিনে যে পার্থক্য বের করছো, তুমি যদি সেলসিয়াসের পার্থক্য বের করো হুবহু সেম পার্থক্য পাবা। এখানে কোনো রকম কোনো কি পাবা না, তুমি কোনো রকম কোনো ওই যে হেরফের পাবা না। ওকে, হেরফের পাবা না। তাহলে আমি বলতে পারি যে তাপমাত্রার বৃদ্ধি মানে তাপমাত্রার পরিবর্তন 150কে ক্যালভিনে যা হবে তোমার সেলসিয়াসও কি তাই হবে, 152°C। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপর এখানে খেয়াল করো, এখানে কি বলছে, বলছে কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি, আচ্ছা ভর ত্রুটি 0.377 AMU হলে বন্ধন শক্তি কত, আচ্ছা বন্ধন শক্তি। তাইলে এই ম্যাথটা তোমরা যদি কেউ এই সূত্র দিয়ে করতে চাও যে বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার, আমাদের এখানে কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে। তোমার প্রথম কি করতে হবে, ডেল এম মানে কি এত এমইউ, এত এমইউ থেকে কেজিতে নিতে হবে, এর সাথে গুণ করতে হবে, গুণ করে যেই শক্তি পাবা সেই শক্তি জুলে আসবে, সেই শক্তিকে ইলেকট্রো ভোল্টে নিতে হবে, আবার মেগা ইলেকট্রো ভোল্টে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে দেখো এটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। প্রথম সেকেন্ডে একটু খেয়াল করো তো এখানে অ্যান্সারগুলা কত কাছাকাছি দেওয়া আছে। তার মানে এইখানে তুমি যদি ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেশন করে যদি বেরও করো, তাও কিন্তু কাছাকাছি অ্যান্সার মিলতে কিন্তু প্যারা হয়ে যাবে। তাহলে তোমার ভার্সিটি এইসব ম্যাথ কেন দেয়, দেখো তোমার অনেক বেশি ক্যান্ডিডেট এইসব ম্যাথ দেওয়ার মানে হচ্ছে ওরা তোমাকে ছাঁটাই করতে চায়। ঠিক আছে, যারা একটু স্মার্ট তারা এইরকম অ্যান্সার কাছাকাছি অ্যান্সার দেখেই এটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তুমি এই ম্যাথটা যদি বাদ দাও, এই ম্যাথটা যদি ছেড়ে আসতে পারো তাহলে চান্স পাবা। ঠিক আছে, এই ম্যাথটা দিয়ে কিন্তু অনেক পোলাপেনকে তারা ছাঁটাই করে ফেলছে, বলতে পারো 20 to 30% স্টুডেন্ট কিন্তু ছাঁটাই করে ফেলছে। কী হবে, ওরা এই ম্যাথটা দেওয়ার জন্য সূত্র করবে, এই করবে সেই করবে, ক্যালকুলেশন করতে করতে 2 থেকে 3 মিনিট সময় চলে যাবে, 5 থেকে 6টা কোশ্চেনের সময় আপনিই চলে যাবে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি স্মার্ট হও তোমার বুঝতে হবে যে কোন কোশ্চেন আমার ছাড়তে হবে, কোন কোশ্চেন ছাড়তে হবে না। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? দেখো যখনই দেখবা যে তোমার খুব কাছাকাছি অ্যান্সার দিয়ে দিছে এবং তোমার ক্যালকুলেটর নাই, তাহলে অ্যাপ্রক্সিমেশনে কাছাকাছি গেস করা কিন্তু একটু টাফ।
আমি ছেড়ে দেবো এটা। আমি 1 মার্ক না পাইলে এমন হচ্ছে চান্স পাবো না ভাইয়া। ওকে, কেউ 80তে কিন্তু 80 পায় কিন্তু চান্স পায় না, ব্যাপারটাকে বুঝাতে পারলাম আমি? তাহলে এই ম্যাথ যখন দেখবা কাছাকাছি অ্যান্সার অ্যাপ্রক্সিমেশনে তোমার কি হবে, একটু ঝামেলা হবে, ক্যালকুলেটর যেহেতু নাই, এটা আমি ছেড়ে দিব। তবে আমি তোমার জন্য একটু করে দিচ্ছি। এটার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো? সেটা হচ্ছে অনেকটা এরকম যে 1 AMU, হ্যাঁ, এই ভরের সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। যারা যারা এইচএসসি অ্যাডমিশনে পড়ছো, যে যেখানে পড়ছো সবাই কিন্তু জিনিসটা শিখাইছে, তাই না? যে 1 AMU ইকুয়ালস টু 931.5 মেগা ইলেকট্রোভোল্ট, অর্থাৎ এই ভরের সমতুল্য শক্তি হচ্ছে এত হবে। ওকে, তাহলে 1 AMU যদি এত হয়, তাহলে আমার দিছে কত? 0.0377। তাহলে 0.037, এটাকে আমি যদি 0.04 ধরি, তাহলে 0.04-এর তোমার 0.04 ভরের সমতুল্য শক্তি কত হবে? 931.5 ইন্টু 0.04। বুঝতে পারলাম? তাহলে একটু খেয়াল করি এখানে। তাহলে এখানে আমি 0.04 কীভাবে করি? 4 ইন্টু 10⁻²। আচ্ছা, আমি এটা এখানে না করে আমি একটু খালি জায়গায় করি আমার, তাহলে মানে তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে এখানে আমি যদি একটু খালি জায়গায় যদি করি, তাহলে এখানে হবে হচ্ছে 4 ইন্টু 10⁻² ইন্টু 931.5 না, তুমি এটাকে 930 ধরো, তুমি এটাকে মনে মনে 930 ধরো, এবং এই 930কে তুমি জানো কি লিখতে পারো? 900 যোগ 30, তাহলে তোমার গুণ করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, 4 নং 36, 3600 যোগ 3 4 12, 120, অর্থাৎ 3720। এখানে একটা 10⁻² আছে, 10⁻² মানে হচ্ছে 100, তাহলে কত হবে তোমার? 37.2 মেগা ইলেকট্রোভোল্ট। 37.2 এর কাছাকাছি কি আছে দেখো? 37.2 এর কাছাকাছি কিন্তু আমার মতে এটাই আছে, 35। তাহলে অ্যান্সার কত হবে? 35। বা তোমরা এরকম অ্যাপ্রক্সিমেশন লাগাইতে যাও না। ওকে, আমি বলবো যে এই কোশ্চেন তোমরা ছেড়েই দিবা। ওকে, এরকম কাছাকাছি হলে তোমরা এটা ছেড়েই দিবা। তারপর আসো, তারপর কি বলছে এখানে? তারপর বলছে এনট্রপি পরিমাপ করে সিস্টেমের বিশৃঙ্খলা। এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা পরিমাপ করে। ওকে, তারপর বলছে কি? কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা 75%, কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা দিছে 75%, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দিছে তোমার কত? 67°C। তাপ গ্রাহক তোমার কে বলো তো? তাপ গ্রাহক হচ্ছে তোমার T1 নাকি T2? তাপ গ্রাহক হচ্ছে T2। T2 এর মান দিয়ে দিছে তোমাকে, বলছে তাপ উচ্ছের তাপমাত্রা কত? T1 এর মানটা বের করতে বলছে। ওকে, T1 এর মানটা বের করতে বলছে। তাহলে আসো, দক্ষতা 75% মানে কি বলো তো? 75% মানে হচ্ছে তোমার 3/4। ওকে, তাহলে 3/4, ওই দেখো এখানে যে পার্সেন্ট আছে 100%, পার্সেন্ট কাটা 75কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 3/4 হয়। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি। এখানে কত হবে? 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, অর্থাৎ T2 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু 1/4। 1কে তোমার 3/4কে ওই পাশে নিয়ে নিছি, তাহলে 1 মাইনাস 3/4 হচ্ছে 1/4, অর্থাৎ তোমার T1 সমান সমান কত হবে? T2 ডিভাইডেড বাই 1/4। অতএব এখানে আমি কি লিখতে পারি? অতএব আমি এখানে লিখতে পারি যে তোমার T1 হবে হচ্ছে T2 ইন্টু 4। ওকে, T2 ইন্টু 4, তাহলে বেশ 67°C। এটা তোমার অ্যাপ্রক্সিমেট কত ক্যালভিন বলো তো? তাহলে দেখো, তোমার এটা মনে হয় 340 ক্যালভিন, তাই না? 340, কারণ 273 আর হচ্ছে 7, 280, 80 আর 60, 340, 340 ইন্টু 4। ওকে, তাহলে খেয়াল করো তো, এটা তো করা একেবারেই সহজ, তাই না? তাহলে এটা কত হবে? 3 4 1200, 3 4 1200, তাহলে এটা হচ্ছে 1200 যোগ 4 4 16, 160, 1360°C মাইনাস 273 বাদ দাও। 1360 থেকে 273 বাদ দিলে অবশ্যই কি 1000-এর বেশি আসবে, এবং এখানে 1000-এর বেশি একটাই মান আছে, সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে 1087°C। তাহলে আশা করি আমি তোমাকে এটাও বুঝাতে পারছি। তারপর কি বলছে? 1 মিটার ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহীতে 100 কুলম চার্জ দেওয়া হলো। কেন্দ্র হতে 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? অ্যান্সার, তড়িৎ প্রাবল্য হবে 0। কেন? কারণ আমরা কি জানি? একটা পরিবাহীর গোলকের অভ্যন্তরে চার্জ হয় 0। তাহলে এটা যে অভ্যন্তরে আছে আমি বুঝলাম কিভাবে? এটা যে আমাদের অভ্যন্তরে আছে নাকি অভ্যন্তরে নাই, খেয়াল করো। তোমাকে ব্যাসার্ধ দিচ্ছে 1 মিটার, তোমাকে ব্যাসার্ধ দিচ্ছে কত মিটার? ব্যাসার্ধ আমাদের দিচ্ছে 1 মিটার। ওকে, আর তোমাকে এইখানে বের করতে বলছে কত সেন্টিমিটার দূরে? 1 সেন্টিমিটার দূরে। যে 1 সেন্টিমিটার দূরে, তাহলে অবভিয়াসলি এই জিনিসটা কি? এটা গোলকের অভ্যন্তরে, এবং গোলকের অভ্যন্তরে আমার কি হয়? গোলকের অভ্যন্তরে বা কোনো পরিবাহী গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য অলওয়েজ 0 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 0। ওকে, আমরা এখন 16 নম্বর শুরু করব। তাহলে 16 নম্বরটা কি বলছে দেখো একটু। 16 নম্বরটা বলছে মাধ্যম এবং আধানের পরিমাণ ঠিক রেখে দুইটির আধানের মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করা হলো।
আধান দুইটির মধ্যবর্তী বল পূর্বের বলের কত গুণ হবে? তাহলে দেখো এখানে কিন্তু বলেই দিছে তোমাকে মাধ্যম এবং আধান চার্জ এর মানটা কি রাখছে, ঠিক রাখছে, ঠিক আছে। এই মানটা চেঞ্জ করে নাই, এই মানটা চেঞ্জ করে নাই, ওকে। এই মানটা চেঞ্জ না করে তোমার জাস্ট কি করছে বলো তো, দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করে ফেলছে। আচ্ছা 5 গুণ করে ফেললে তোমার আগের নতুন বল আগের বলের কত গুণ হবে? এটা খুবই সহজ একটা ম্যাথ। আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে এফ সমানুপাতিক 1/r², অর্থাৎ বলগুলো হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে দূরত্ব 5 গুণ করছে, আর এর জায়গায় 5 বসায় দাও, তাহলে এফ নিও ইকুয়ালস টু কত হবে 1/5² অর্থাৎ 1/25 অফ এফ ওল্ড, অর্থাৎ তোমার আগের বলের 1.25 গুণ হবে। অ্যান্সার হচ্ছে আগের বলের 1/25 গুণ। ওকে, দূরত্ব বাড়লে তো তোমার বলের মধ্যবর্তী আকর্ষণ কমে যাবে, খুবই কমন সেন্স, 1/25। ওকে, তারপর আসো, তারপর এখানে কি বলছে, বলছে 1.5 ভোল্ট তড়িৎ চালক, 1.5 ভোল্ট তড়িৎ চালক বল। আচ্ছা এর মান দিয়ে দিছে, এটা তড়িৎ চালক বল বলছে 1 ওহমের অভ্যন্তরীণ রোধ দিছে, বলছে 1 ওহমের অভ্যন্তরীণ রোধ, 1 ওহমের অভ্যন্তরীণ রোধ, 1 ওহমের অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে, আচ্ছা 10টা কোষ, 10টি কোষকে তোমার কি বলছে, 10টি কোষকে শ্রেণী সমবায়ে সাজিয়ে, আচ্ছা কীভাবে সাজাবো, শ্রেণীতে সাজাবো, 10টা কোষকে শ্রেণীতে সাজাবো, শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তদ্বয়কে 150 ওহম রোধের একটি পরিবাহী দ্বারা যুক্ত করা হলে তাহলে এক্সটার্নাল রোধ দিয়ে দিছে, তোমার বাহ্যিক রোধ দিয়ে দিছে 150 ওহম, ঠিক আছে। এত রোধের একটি পরিবাহী দ্বারা যুক্ত করা হলে কত তড়িৎ প্রবাহ চলবে, এর মানটা বের করতে বলছে। দেখো এটা কিন্তু একদম ডিরেক্ট তোমার সূত্র, তাই না? এটা কিন্তু চলতড়িতের ডিরেক্ট সূত্র ভাইয়া। তাইলে আমাদের সূত্রটা কি, আমরা কি সূত্রটা জানি? অ্যান্সার হচ্ছে আমরা অবশ্যই সূত্র জানি। ওকে, আমি তোমাকে দুটো সূত্র লিখে দিই। যদি সিরিজে থাকে, যদি তোমার শ্রেণীতে থাকে, তাহলে তোমার কি হবে, আই ইকুয়ালস টু বলতে পারো এন এ আর প্লাস এন আর, এটা হচ্ছে শ্রেণীর জন্য, ঠিক আছে। যদি বলি সমান্তরালের জন্য কি হবে, সমান্তরালের জন্য হবে অনেকটা এরকম, যে তোমার যদি সমান্তরালে থাকে, সমান্তরাল মানে একাধিক কোষ যদি শ্রেণীতে যুক্ত থাকে এই সূত্র, একাধিক কোষ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে হচ্ছে এই সূত্রটা, আই ইকুয়ালস টু এন এ এন আর প্লাস আর। ওকে, তাহলে দেখো দুটো আমার পার্থক্য কোথায়, হ্যাঁ উপরে কিন্তু তোমার ই এর সাথে দুইটাই তোমার কি এন গুণ আছে, ঠিক আছে। শ্রেণীতে যদি থাকে তাহলে অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণ, যদি সমান্তরালে থাকে মেন রোধের সাথে এন গুণ, বুঝতে পারছো? এন মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে কয়টা কোষ আছে, বুঝতে পারছো? কয়টা কোষকে তোমার একসাথে শ্রেণী বা সমান্তরালে যুক্ত করছে। ওকে, তাহলে আমাদের কেসটা হচ্ছে শ্রেণী, তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করবো। এই সূত্র যদি আমরা যদি ইউজ করে ফেলি, এই সূত্রটা আমরা যদি ইউজ করি তাহলে আই ইকুয়ালস টু এন ই, আমি এখানে একটু লিখি, আই ইকুয়ালস টু এন ইন্টু ই, এন এর মান কত 10, ই এর মান কত দেখো 1.5, তাহলে 1.5। আচ্ছা আর এর মান কত, আর এর মান হচ্ছে 150 প্লাস, আর এইখানে তোমার এন ইন্টু আর, তাহলে তোমার অভ্যন্তরীণ রোধ কত ভাই 1, আর এন এর মান কত 10, তাহলে এখানে হবে হচ্ছে 10, তাহলে এখানে বুঝতেই পারতেছো 15 ডিভাইডেড বাই 160। তুমি কি দিয়ে কাটতে পারো, তুমি এখানে কাটতে পারো হচ্ছে বলতে পারো কি দিয়ে কাটতে পারো, এখানে কাটতে পারো তুমি 5 দিয়ে কাটতে পারো। তাহলে দেখো 3 5 15, তুমি যদি কাটাকাটি যদি করো তাহলে কাটাকাটি কেমন হবে জিনিসটা, তাহলে 3 5 15, আর তুমি এটাকে 3 দিয়ে কাটতে পারো, যেহেতু 3 তোমার 3 6 18, সরি 5 দিয়ে তুমি যদি এটা যদি কাটো তাহলে 5 দিয়ে কাটাটা কত হবে বলো তো, 5 দিয়ে কাটাটা হবে 32, ঠিক আছে। এটা হবে 32। তুমি যদি চাও 5 দিয়ে কাটা তুমি কমফোর্টেবল মানে ফিল করতেছো না, আমি তোমাকে 3 দিয়ে কাটাকাটি করে দেখাই, দেখো একই আসবে, হ্যাঁ একই আসবে। তোমার এটা হচ্ছে 150, সরি নট 150, এটা হচ্ছে 160। তুমি 3 দিয়ে কাটাতো, 3 দিয়ে কাটালে কত কি হয়, 3 দিয়ে কাটালে তোমার কি হয় দেখো 3 5 15, আর তোমার ও সরি এটা তো 18, তাহলে এটা তো 5 দিয়ে কাটাই বেটার, এটা তোমার 5 দিয়ে কাটাই বেটার, আমি 5 দিয়ে কাটে ফেলি, ঠিক আছে। এই দেখো 3 5 15, আর তুমি যদি 5 দিয়ে যদি কাটো তাহলে কত হয় 32 হয়, হ্যাঁ 5 দিয়ে কাটলে কত হয় 32 হয়। বিশেষটাগুলো দেখতে পারো, দেখো 160 ডিভাইডেড বাই 5, 5 ওকে 5, 5 দেখো 10, 3 5 15, এখানে থাকে 15, 1 0 32, 3/32, 3/32। তাহলে এখানে অ্যান্সার কি আছে, এখানে কি অ্যান্সারটা আছে, অ্যান্সারটা হচ্ছে 3/32 অ্যাম্পিয়ার আছে। ওকে, তারপর কি বলছে, তারপর একটা বলছে কোন একটি ভোল্ট মিটারের রোধ 100 ওহম, কোন একটা ভোল্ট মিটারের রোধ, আচ্ছা দিয়ে দিচ্ছে ভোল্ট মিটারের রোধ 100 ওহম, এবং এটা তোমার কি এটি 100 ভোল্ট মাপতে পারে, তাহলে ওই ভোল্ট মিটারটা মাপতেও পারে 100 ভোল্ট। ওকে, বলছে ভোল্ট মিটার দ্বারা 10,000 ভোল্ট মাপতে হলে, আচ্ছা ভোল্ট মিটার দ্বারা তুমি যদি 10,000 ভোল্ট মাপতে চাও তাহলে তোমার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওকে, তাহলে এটার জন্য আমি তোমাকে কিছু সূত্র লিখে দিই। আচ্ছা তোমার কি মনে আছে এটাকে জানো কি বলে, এটাকে বলে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ইউজুয়ালি তোমরা কি
এই সূত্র থেকে আসলে ম্যাথগুলো করো না, বা তোমাদের কোশ্চেনে এই সূত্র থেকে ম্যাথ আসে না, তোমাদের আসে অ্যামিটার বা গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি। ওকে, যেটা হচ্ছে তোমরা যে শান্ট যুক্ত করো। আমি তোমাদের একটু কম্পেয়ারটা দেখাই দিচ্ছি, দেখো এটা কঠিন না, এটা হচ্ছে সহজ। যদি কখনো মনে রাখবা, যদি বলে অ্যামিটার বা গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করতে বলছে, অ্যামিটার বা গ্যালভানোমিটারে যদি পাল্লা বৃদ্ধি করতে বলছে, তাহলে তোমার পাল্লা বৃদ্ধি করতে হবে কি হবে, মনে রাখবা অ্যামিটার অথবা গ্যালভানোমিটারের সমান্তরালে ছোট মানের একটা রোধ যুক্ত করবা, যাকে আমরা শান্ট বলি। তাহলে খেয়াল করো, তুমি যে রোধটা যুক্ত করবা সেই রোধটাকে আমি যদি এস বলি, এই এসটাকে শান্ট বলে। এইটা সমান সমান হচ্ছে অ্যামিটার বা গ্যালভানোমিটারের রোধ, এটাকে আমি জি দ্বারা প্রকাশ করি। জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, তুমি এ দ্বারা প্রকাশ করতে পারো, এ হচ্ছে অ্যামিটারের রোধ, ডিভাইডেড বাই n-1। এন মানে হচ্ছে তুমি পাল্লা কত গুণ বৃদ্ধি করতে চাও, ব্যাপারটা বুঝাইতে পারলাম। এবং এটা তোমার লাগাইতে হবে কি, এটা খুব ক্ষুদ্র রোধ, এটা খুবই ক্ষুদ্র রোধ, এবং এটা তোমার সমান্তরালে যুক্ত করতে হবে। কার সমান্তরালে? যার পাল্লা বৃদ্ধি করতে চাও তার সমান্তরালে। তাহলে এটা হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে। অপরদিকে আমি যদি বলি ভোল্টমিটারের ক্ষেত্রে কি হবে, এটার উল্টা সিনারিও হবে, ঠিক আছে? তাহলে মনে করো এটা হচ্ছে তোমার ভোল্টমিটার, হ্যাঁ, ভোল্টমিটারকে আমি যদি ভি দ্বারা যদি প্রকাশ করি ভি, তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য তোমার কি করতে হবে, তোমার অবশ্যই একটা রোধ যুক্ত করতে হবে। এই রোধটাকে আমি যদি আর ধরি, এই আর সমান সমান কি হবে, ভি n-1। ওকে, যেখানে ভি হচ্ছে ভোল্টমিটারের রোধ, এন হচ্ছে কত গুণ পাল্লা বৃদ্ধি করবা, বুঝতে পারছি। এবং এটা তোমার কিভাবে যুক্ত করতে হবে, এটা তোমার যুক্ত করতে হবে শ্রেণীতে। তৃতীয়ত আমি কি বলতে পারি, এটা খুবই উচ্চমানের রোধ হবে, উচ্চমানের রোধ তার মানে বড় রোধ, বুঝতে পারছো? দুটো হচ্ছে আলাদা। তাহলে দুটোই মনে রাখো, দুটো থেকে তোমাদের কি বারবার কোশ্চেন আসে। ওকে, তাহলে আসো আমি এটা একটু করে ফেলি। তাহলে এখানে এন এর মান কত বলো তো? দেখো, মাপতে পারে 100 ভোল্ট, আর মাপবো কত, 10,000 ভোল্ট। তাহলে আমি এখান থেকে কিন্তু এন এর মানটা কিন্তু সহজে কিন্তু বের করে ফেলতে পারি। দেখো এখান থেকে আমি সহজে এন এর মানটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে এন এর মানটা হবে কত, তোমার 1 2 3 4 ডিভাইডেড বাই 100, এটা কাটা, এটা কাটা, তাহলে এন এর মান কত হবে, n ইকুয়ালস টু হবে 100। ওকে, তাহলে খেয়াল করো তো সূত্র কি, ভি n-1, ভি ইন্টু n-1। ওকে, তাহলে n এর মান হচ্ছে 100, তাহলে 100 থেকে একবার দিলে কত হবে, 99। তাহলে এই মানটা কত হবে, 99। আর এই ভি মানে কি, তোমার ভোল্টমিটারের রোধ কত, 100, তাহলে 100 ইন্টু 99, তাহলে কত হবে, 9900। অর্থাৎ 9900 লাগাইতে হবে কিসে, শ্রেণীতে। 9900 শ্রেণীতে আমার প্লেস করতে হবে, 9900 শ্রেণীতে লাগাইতে হবে, বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো। তারপর কি, তারপর হচ্ছে তোমার একটি সমতল অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 3000টি রেখা আছে। তাহলে এটা কিন্তু তোমার কি দিছে, এটা কিন্তু অপবর্তন গ্রেটিং ধ্রুবক দিয়ে দিছে, তাই না? যে প্রতি সেন্টিমিটারে 3000টি রেখা আছে। তাহলে আমরা কি জানি, অপবর্তন গ্রেটিং ধ্রুবক হচ্ছে প্রতি মিটারে কি পরিমাণ রেখা আছে, প্রতি মিটারে কি পরিমাণ রেখা আছে। তারপর বলছে এ গ্রেটিংকে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, আচ্ছা এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণী আলোক রশ্মি দ্বারা আলোকিত করা হলো, এক বর্ণী আলোক রশ্মি দ্বারা আলোকিত করা হলো। দ্বিতীয় ক্রমের অপবর্তন কোণ কত? একটা জিনিস একটু খেয়াল করো, এইখানে তোমাকে যেই কোণের মানগুলা দিছে, এই কোণের মানগুলা কি তোমার অজানা, কিন্তু তুমি শুধু জানো যে 30 ডিগ্রি তোমার জানা কোণের মান, কারণ তুমি sin 30, cos 30, tan 30 এগুলো পড়ছো। বা 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 40 ডিগ্রি কোন মানের জন্য এই কোণগুলো আসে, এগুলোকে আমরা জানি, এগুলো আমরা জানি না। তাহলে তোমরা কি করতে পারো, প্রথমত অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে পারো। বাট যদি তোমার মনে হয় যে না ভাই আমি অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো, রিস্ক নিতে চাই না, এই কোশ্চেন ছেড়ে দাও ভাইয়া। 22টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন ছেড়ে দিলে কোনো কিছু ভাই মানে শেষ হয়ে যায় না, বুঝতে পারছো? তোমার কিন্তু কোশ্চেন দেখে বুঝতে হবে কোনটা আমি ভাইয়া ছাড়বো, কোনটা আমি ছাড়বো না, ঠিক আছে? কিছু কিছু সময় ছাড়লেই চান্স পাওয়া যায়, না ছাড়লে চান্স পাওয়া যায় না, এটা একটু ভালো মতো মাথায় রাখবা। তাও আমি তোমাকে এটার অ্যাপ্রক্সিমেশনটা একটু দেখায় দিচ্ছি, কিন্তু আমার কথা সবসময় মাথায় রাখবা, যখনই কোনো আননোন মান দেখবা যেটা তোমার সাথে মিলতেছে না, বা যেগুলো তুমি সচরাচর কি অভ্যস্ত না, সেগুলো অ্যাপ্রক্সিমেশনে যায়ও না। কারণ এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু এমন না যে তোমার অনেক মানে কি বলছে, রেঞ্জ অনেক বাড়ায় দিচ্ছে না। দেখো 10 গ্যাপ, 10 20 30 40 ভাইয়া, গ্যাপটা কিন্তু কম। তাহলে এইসব ম্যাথ চেষ্টা করবা, একেবারে সময় শেষ হয়ে যাওয়ার পর যদি তোমার হাতে যদি এক্সট্রা 1-2 মিনিট সময় থাকে, এটা ট্রাই মারতে পারো। ট্রাই মারে যদি অ্যান্সার যদি বের করতে পারো, তোমার লজিক খাটায়া যে মনে হচ্ছে না ইনার ফিলিংস বলতেছে এটা তোমার ঠিক, দাগাও। যদি ইনার ফিলিংস না বলে না ভাই ঠিক না, বা আমি এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, ভাই বাদ দিয়ে দাও, দরকার নেই এটা,
বোঝা গেল? ওকে, আসো তাহলে আমি এটা করে দেই। হ্যাঁ, দেখি আমরা এটা কতটুকু অ্যাজাম্পশনে করতে পারি। ঠিক আছে, দেখো আমিও ব্যাপারটা শিওর বলতে পারতেছি না যে আমি অ্যাজাম্পশনে পুরোপুরি করতে পারবো নাকি। ওকে, তাহলে আমাদের যে সূত্রটা আছে অপবর্তন গ্রেটিংয়ের জন্য সেটা কি 1/n সাইন থিটা ইকুয়ালস টু n ল্যামডা। তুমি বলতে পারো ভাইয়া এটা তো আপনি অবমের জন্য ধরছেন, মানে অন্ধকারের জন্য অববর্তন গ্রেটিং বের করতেছেন, তাই না? অন্ধকার না, এটা হচ্ছে আলোর জন্য, আলোর জন্য অববর্তন গ্রেটিং আলো। বাট কথা হচ্ছে ভাইয়া আলো বা চরমের জন্য তোমাকে কিন্তু বলে নাই। দেখো বলছে দ্বিতীয় ক্রমের অপবর্তন কোন কথা। এখন কথা হচ্ছে এটা কি আলো নাকি অন্ধকারের জন্য, এটা কিন্তু চরম বা আলোর জন্য। ঠিক আছে, তুমি বলতে পারো ভাইয়া অন্ধকার কেন করলেন না? ভাইয়া আমার মতে যেহেতু ক্যালকুলেটর নাই, অন্ধকারের জন্য সূত্রটা তোমাকে কিন্তু দিবে না। অন্ধকারের জন্য কত হবে বলতো? 2n-1 ইন্টু ল্যামডা। ঠিক আছে, ইন্টু ল্যামডা/2, এটা হবে না 2n-1 ইন্টু ল্যামডা/2। বাট কথা হচ্ছে ওই সূত্র দিয়ে একটু খেয়াল করো তো যে কত বেশি তোমার মানে তোমার টাইম যাবে। তাহলে যেহেতু এখানে কিছু বলে নাই, আমি ধরে নিচ্ছি ওরা এটা উজ্জ্বল বা চরমের জন্য বের করতে বলছে। বুঝতে পারছি, এখানে কিন্তু কিছু বলে নাই, বলছে শুধু দ্বিতীয় ক্রম। এখন দ্বিতীয় ক্রম কি তোমার চরম নাকি অবম সেটা বলে নাই, আমি ধরে নিচ্ছি এটা চরম। ওকে, কারণ চরমের সূত্রটা সহজ। আচ্ছা, তারপর খেয়াল করো, এই দেখছো এখানে কিন্তু আরেকটা মিস ইনফরমেশন আছে। যেহেতু কোনো কিছু বলে নাই, তুমি কিন্তু সহজটা ধরে নিছো। এখন মনে করো এই সহজটা ধরে তুমি অ্যান্সারটা বের করতে পারলা না, বা অবমের জন্য যেই সূত্রটা সেই সূত্র দিয়ে এই অ্যান্সারটা আছে, তখন কি ঝামেলা হয়ে গেল না? তাই এরকম কনফিউজিং কোশ্চেন তুমি কি করবা? এরকম কনফিউজিং কোশ্চেন তুমি স্কিপ করার চেষ্টা করবা। ওকে, তাহলে আসো আমরা এই ম্যাথটা করি। তাহলে এইখানে আমি বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু n ল্যামডা n। আচ্ছা, এখানে n এর মানটা আমি একটু বের করতে চাই। আমি এখানে n এর মানটা বের করতে চাই। n এর মানটা কি হবে? n এর মানটা দেখো প্রতি মিটারে দাগ সংখ্যা, এখানে বলছে প্রতি সেন্টিমিটারে। তাহলে এখানে n সমান সমান আসে হচ্ছে 3000 পার সেন্টিমিটার, আমি মিটারে নেব। তাইলে 3000 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে তোমার কী করতে হবে? 10⁻² দিয়ে গুণ করতে হবে। ওকে, যেহেতু নিচে সেন্টিমিটার আছে 10⁻² দিয়ে আমার কী করতে হবে? গুণ করতে হবে। এটাকে উল্টে দাও, উল্টে দিলে তোমার কত হবে? 3000 ইন্টু 10⁻², অর্থাৎ 3 ইন্টু 10⁵। ওকে, তাহলে আসো আমি এখানে বসাই n এর মান 2, ল্যামডার মান খেয়াল করো 5.556, অর্থাৎ এটাকে আমি 6 ধরতে পারি। 6 ইন্টু 10⁻7 ইন্টু এখানে আমার কত আছে? এই যে দেখো 3 ইন্টু 10⁵, 3 ইন্টু 10⁵। আচ্ছা, আমি যদি সব পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে গুণ করি তাহলে এখানে কত হবে? পূর্ণ সংখ্যাগুলোকে দেখো 6 দুগুণা 12, 3 12 36, 36 ইন্টু 10⁻⁻7 প্লাস 5 -2। তাহলে এটা কত হবে? -2 মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 100। তাহলে 36/100 সমান সমান হবে হচ্ছে 0.36। 0.36। আচ্ছা, 0.36 কার কাছাকাছি? তোমার কি মনে আছে একটা জিনিস? তোমার কি একটা জিনিস মনে আছে? এখানে আমি কোথায় দেখাইতে পারি? এখানে আমি দেখাইতে পারি, দেখো এখানে আমি দেখাইতে পারি, এখানে আমি দেখাইতে পারি। দেখো এইখানে আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান কিন্তু 0.5, তারপর সাইন 45 ডিগ্রি এর মান কিন্তু 1। কোণের মান যত বাড়বে এই মানটা তত বাড়বে। তাহলে 1-এর জন্য 45, 0.5-এর জন্য কত? 30। তাহলে এখানে আসছে কত? 0.36। ভাই 0.36 কি 0.5-এর অনেক কাছাকাছি না? তাহলে আমার কোণটা কি অবশ্যই কি 30-এর কাছাকাছি হবে। এখন 30-এর কাছাকাছি কোণ কিন্তু তোমার হয় কত? 40-ও হয়, আবার 20-ও হয়, 10 কিন্তু না। 20 হইতে পারে, 40 হইতে পারে, বাট কথা হচ্ছে তোমার 0.36 তো 0.5 থেকে কম। তাহলে কোণের মানটা অবশ্যই 30 থেকে কম হবে। তাহলে কোণের মান যদি 30 থেকে কম হয় তাহলে এখানে অ্যান্সার কিন্তু 20 ডিগ্রি। আশা করি আমি তোমাকে লজিক দিয়ে বুঝতে পারছি এটার মানটা কত। ওকে, তারপর আর কি বলছে? একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তরঙ্গটি কোন ধরনের? আচ্ছা দেখো এটা খুব সহজ, এটা তোমরা পড়ছো কি হবে? আমাদের যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যগুলো যে আছে, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, এই দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ তোমার কি মনে আছে? প্রায় তোমার 350 থেকে 700 ন্যানোমিটার, তাই না? এই রেঞ্জের মধ্যে কিন্তু আমার দৃশ্যমান আলো পড়ে। আচ্ছা, আমি ন্যানোমিটারকে যদি অ্যাংস্ট্রমে নিই তাহলে কী করতে হবে? 10 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তার মানে আমি কি বলতে পারি? 3500 থেকে 7000 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। তোমরা ন্যানোমিটারে পড়ছো, ওরা তোমাকে একটু চেক মারছে যে তুমি আসলে কি ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম নিতে পারো নাকি, বা তুমি এই ভাবনাটা ভাবতে পারো নাকি। ওকে, তাহলে দেখো 3500 থেকে 7000-এর মধ্যে হচ্ছে দৃশ্যমান আলো, এবং এটা আছে 6000 অ্যাংস্ট্রম, এটা আছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে বুঝতেই পারতেছো এটা অবশ্যই হবে দৃশ্যমান আলো। তারপর আসো, তারপর কি বলছে? নিচের কোনটি বিটা রশ্মি ধর্ম? দেখো বিটা হচ্ছে একটা কণাধর্মী। ওকে, বিটা আলফা বিটা এগুলো কণাধর্মী। ওকে, তারপর কি বলছে? হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি বলছে, ভূমি অবস্থায় শক্তি 13.6 -13.6 ইলেকট্রোভোল্ট হলে ঊর্ধ্বস্থ কক্ষ। আচ্ছা, ঊর্ধ্বস্থ মানে কোনটা বলছে? দেখো ঊর্ধ্বস্থ মানে কিন্তু ঠিক তার ইমিডিয়েট, যেহেতু আমাকে আর কোনো কিছু বলেই নাই, ঊর্ধ্বস্থ মানে হচ্ছে ঠিক তার ইমিডিয়েট। ঊর্ধ্বস্থ কক্ষের শক্তি কত? অর্থাৎ
ভূমি স্তর মানে কি? দেখো ভূমি স্তর এটাও একটু বুঝতে হবে কিন্তু, যে তোমার যে ভূমি স্তর যে বলছে ভূমি অবস্থায়, এই ভূমি অবস্থা মানে কিন্তু n ইকুয়ালস টু 1, ঠিক তার ঊর্ধ্বস্থ মানে কত হবে? n ইকুয়ালস টু 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে শক্তির মানটা কত? তাহলে আমরা কিন্তু জানি, আমরা কি জানি সূত্র? En ইকুয়ালস টু ই অফ বেস ডিভাইডেড বাই এন স্কোয়ার, অর্থাৎ তুমি যেই কক্ষে শক্তি স্তর বা যেই শক্তি স্তরে শক্তি বের করতে চাচ্ছ সেটা সমান সমান ভূমি স্তর ডিভাইডেড বাই এন স্কোয়ার, অর্থাৎ কক্ষপথের সংখ্যা স্কোয়ার। তাহলে ভূমি স্তর আছে -13.6 এন স্কোয়ার, যেহেতু ঊর্ধ্বস্থ মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা ভাইয়া 13.6 ডিভাইডেড বাই 4 কত হবে একটু বলো তো? এটা কিন্তু খুবই সহজ, তুমি 13.6কে 12 ধরে নাও, তাহলে এটাকে -12 ডিভাইড বাই 4 যদি ধরো তাহলে এটা কত হবে? 3 হবে। তাহলে এটা যেহেতু 13.6 আছে, 12 থেকে একটু বড় আছে, তাহলে এটা কিন্তু 3 থেকে একটু বড় হবে। তাহলে 3 থেকে একটু বড় এখানে কোনটা আছে দেখো, এখানে কিন্তু ইজিলি বুঝতেই পারতেছো -3.4 ইলেকট্রোভোল্ট আছে। হ্যাঁ, তাহলে এই ম্যাথটাও কিন্তু আমি বুঝে গেলাম। তাহলে আশা করি সেট 7 তুমি বুঝতে পারছো। তাহলে যাদের যাদের আগামীকাল পরীক্ষা, তারা খুব ভালো মতো পরীক্ষা দাও ভাই, তারা খুব ভালো মতো একটা রেস্ট নাও, রেস্ট নিয়ে ফ্রেশ মাথায় পরীক্ষা দিতে যাও। যাদের তোমার পরের দিন পরীক্ষা, আমার এখানে 4টা জাবির কোশ্চেন সলভ করা আছে ফিজিক্সের, একটা ম্যাথ সলভ করা আছে, তোমরা এটা দেখো, দেখে পরের দিন পরীক্ষা দিতে যাও, তুমি কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা।